Hello and welcome to Secondary to Civil Service YouTube channel. In my previous class, I already discussed about the rules of sentence construction when we translate a passage from Bengali to English. যখন কোনো আমরা প্যাসেজকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করব তার বাক্য গঠনটা কীরকম হবে সেটা আমি আমার আগের ক্লাসে আলোচনা করেছি। আজকের ক্লাসে ট্রান্সলেশন করার সময় আমাদের ব্যাকরণগত কী ভুল হয় সেগুলো নিয়ে আলোচনা করব। গ্রামাটিক্যাল রুলস অফ ট্রান্সলেশন করতে গিয়ে আমাদের গ্রামারের উপর যেসব বিষয়ের উপর মূলত ভুলগুলো হয় সেগুলি হলো: 1. সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 2. নাউন, 3. প্রোনাউন রিলেটেড, 4. ইন্ট্রোডাক্টরি ইট, 5. ইউজ অফ লেট, 6. কন্ডিশনাল ক্লজ, 7. রং ওয়ার্ডস অ্যান্ড সুপারফ্লুয়াস ওয়ার্ডস আদার্স। আমরা এক এক করে এই আইটেমগুলোকে আলোচনা করব। প্রথমেই আমরা আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। What is subject verb agreement? A verb is always agree with its subject. মানে ভার্ব কার উপর নির্ভর করে? কর্তার উপরে। অর্থাৎ কর্তা হবে যেমনতর, ক্রিয়া হবে তেমনতর। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলোচনা করতে যে আমরা একটি পয়েন্ট আলোচনা করি। সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব অ্যান্ড প্লুরাল সাবজেক্ট টেক্স প্লুরাল ভার্ব। এখানে একটু মনে রাখতে হবে সিঙ্গুলার সাবজেক্টের শেষে কিন্তু এস, ইএস, আইএস যোগ হয় না। অর্থাৎ নাউনের সঙ্গে যখন আমরা এস, ইএস, আইএস যোগ করি সেটা হয়ে যায় প্লুরাল ভার্ব। অর্থাৎ ভার্বের সঙ্গে যখন আমরা এস, ইএস, আইএস যোগ করব তখন ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। নাউন এবং ভার্ব এক্ষেত্রে টোটালি ডিফারেন্ট। উদাহরণ যেমন সিঙ্গুলার সাবজেক্ট টেক্স সিঙ্গুলার ভার্ব। হি একজন সিঙ্গুলার সাবজেক্ট, ওই জন্য যখন আমরা ভার্বটা নিয়েছি সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব অর্থাৎ কামস। প্লুরাল সাবজেক্ট যখন সাবজেক্টটা একের বেশি হয় প্লুরাল ভার্ব। রাম অ্যান্ড রহিম কাম। এবার আমরা দ্বিতীয় নিয়মে আসি। টু আনকাউন্টেবল নাউন্স আর জয়েন্ড বাই অ্যান্ড। যখন দুটি আনকাউন্টেবল নাউন অ্যান্ড দিয়ে যোগ হবে, যদি তারা সেম আইডিয়া মানে একটা আইডিয়াকেই বলে তখন আমরা কিন্তু সিঙ্গুলার ভার্ব নেব। উদাহরণ সহযোগে দেখি, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। তাহলে স্লো অ্যান্ড স্টেডি এটা একটাই আইডিয়াকে বোঝাচ্ছে, তাহলে কিন্তু এখানে আমাদের কি হবে? কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। কিন্তু আমরা বলেছি ভার্বের শেষে সিঙ্গুলার করার সময় কি করতে হয়? এস, ইএস, আইএস যোগ করতে হয়। কিন্তু যখন আমরা আবার নাউনকে প্লুরাল করি তখন প্লুরালের সময় নাউনের সঙ্গে এস, ইএস, আইএস যোগ করতে হয়। তাহলে এখানে এই বাক্যটা আমাদের কি রয়েছে? এখানে ভার্বের ভুল রয়েছে। স্লো অ্যান্ড স্টেডি এটা সেম আইডিয়াকে বোঝাচ্ছে, ওই জন্য এটা সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এখানে কি হবে? উইন্স দ্য রেস। টু ডিফারেন্ট সাবজেক্ট অর আইডিয়া। যদি দুটো আলাদা সাবজেক্ট অথবা আইডিয়াকে প্রকাশ করে তখন কিন্তু আমাদের কি হবে? প্লুরাল ভার্ব। যেমন প্রভার্টি অ্যান্ড মিজারি কামস টুগেদার। তাহলে প্রভার্টি একটা আলাদা, মিজারি আর একটা আলাদা। তাহলে দুটো আনকাউন্টেবল নাউন অ্যান্ড দিয়ে যোগ হয়েছে ঠিকই, কিন্তু এরা কি করেনি? সেম আইডিয়া প্রকাশ করেনি। কি আইডিয়া প্রকাশ করছে? ডিফারেন্ট আইডিয়া। ওই জন্য এখানে এটা কামস হবে না, কি হবে? কাম। সি 3 নম্বর, টু অর মোর দেন টু or more than two nouns or adjective are joined by and। দুই বা দুইয়ের বেশি যখন অ্যাডজেক্টিভ অথবা নাউন and দিয়ে যোগ হবে, বাট আ পারসন অর এ থিং একটি মাত্র ব্যক্তি, বস্তু অর আইডিয়া ধারণাকে ডিসকাস বলবে। এই নিয়মটা বলছে দুই বা তার বেশি নাউন অ্যাডজেক্টিভ যদি and দিয়ে যোগ হয়, কিন্তু তারা যদি একটি ব্যক্তি, একটি বস্তু বা একটি ধারণাকে বোঝায় তখন কিন্তু আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব। উদাহরণ, মাই ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড হ্যাভ কাম। দেখো এখানে মাই ফ্রেন্ড একটা, ফিলোজফার আরেকটা,
অ্যান্ড গাইড আরেকটা, কিন্তু এরা কাকেই বোঝাচ্ছে? একটি মাত্র ব্যক্তিকেই বোঝাচ্ছে, ওই জন্য এখানে হ্যাভ হবে না, এটা কি হবে? সিঙ্গুলার ভার্ব, হ্যাজ। নেক্সট, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি হ্যাজ কাম। দেখো, দ্য হেডমাস্টার একজন, দ্য সেক্রেটারি আরেকজন, তাহলে এখানে দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাই এখানে হ্যাজ হবে না, এটা কি হবে? হ্যাভ। নেক্সট নিয়ম, অল। অল কাউন্টেবল নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে আর আনকাউন্টেবল হিসাবে ব্যবহৃত হতে পারে। যদি কাউন্টেবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেবো প্লুরাল ভার্ব, আর যদি আনকাউন্টেবল হয় সেক্ষেত্রে দেবো আমরা সিঙ্গুলার ভার্ব। উদাহরণ সহযোগে দেখে নেওয়া যাক। অল ইজ ওয়েল অ্যাট হোম, বাড়ির সবাই ভালো আছে। তাহলে বাড়ির সবাই এক্ষেত্রে কি বলছে? কাউন্টেবল নাউন, ওই জন্য এটা ইজ হবে না, এটা কি হবে? আর। অল আর ওয়েল অ্যাট হোম। পরেরটা দেখে নেই, যে অল যখন আনকাউন্টেবল নাউন, অল আর ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অল আর ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। তাহলে এখানে অল আর ওয়েল দ্যাটস এন্ড ওয়েল, এখানে অল একটি মাত্র আইডিয়াকে বোঝাচ্ছে, যার শেষ ভালো তার সব ভালো। তাহলে এখানে কি হবে? অল ইজ ওয়েল। পরের নিয়মে, ইফ দ্য সাবজেক্টস আর জয়েন্ড বাই বাট, বিসাইডস, except, and not, like, unlike, with, as well as, along with, together with, accompanied by, in addition to, rather than, nothing but, no less than, the verb will agree with the first subject. এই নিয়মে কি বলেছে? যদি সাবজেক্টগুলো যোগ হয় এই সমস্ত শব্দ দিয়ে, কোন সমস্ত শব্দ? বাট, বিসাইড, এক্সেপ্ট, অ্যান্ড নট, লাইক, আনলাইক, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু, রাদার দেন, নাথিং বাট, নো লেস দেন, তখন ভার্ব উইল অ্যাগ্রি উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট। অর্থাৎ তখন যখন আমরা ভার্ব বসাবো তখন কার উপর নির্ভর করে ভার্বটি হবে? না, প্রথমে যে কর্তাটি বসেছে তার উপরে, ফার্স্ট সাবজেক্ট। এখানে দুটো ওয়ার্ড ভালো করে লক্ষ্য করো, বি সাইড শেষে কিন্তু এস আছে, বি সাইডস, নট বি সাইড বাট বি সাইডস। আরেকটা অ্যান্ড নয়, অ্যান্ড নট, অ্যান্ড নট। একটা উদাহরণ দেখে নেই, রাম অ্যাজ ওয়েল হিজ পেরেন্টস আর কামিং। তাহলে দেখো এখানে আমাদের নিয়মের মতো কি আছে? অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটা আছে, অ্যাজ ওয়েল অ্যাজ, রাম অ্যাজ ওয়েল অ্যাজ। তাহলে যখন এই শব্দ দিয়ে দুই বা তার বেশি কর্তা থাকবে তখন আমরা কি করব? ভার্বটাকে প্রথম কর্তার মতো করে করব। তাহলে প্রথম কর্তা কি আছে? রাম। রাম তাহলে কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বও কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আর হবে না, কি হবে? ইজ। আমরা যদি এই পেরেন্টস নিয়ারেস্ট দেখে করি তাহলে এটা ভুল হয়ে যাবে। আরেকটু উদাহরণ দেখে নেই, হি আনলাইক হিজ ফ্রেন্ডস গো টু সিনেমা। তাহলে এখানে কোন ওয়ার্ডটা আছে? আনলাইক। দুইটি সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট হি আর একটা হচ্ছে হিজ ফ্রেন্ডস। যেহেতু আনলাইক দিয়ে যুক্ত আছে তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? ফার্স্ট সাবজেক্ট। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট কে আছে? হি। হি যদি ফার্স্ট সাবজেক্ট থাকে তাহলে এখানে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার। এক্ষেত্রে ভার্বটা হবে গোজ। নেক্সট নিয়ম, if two subjects are joined by either or, neither nor, not only but also, none but nor, তখন the verb will agree with the nearest subject। সামনে যে কর্তাটা রয়েছে সেটার উপর নির্ভর করে হবে। তাহলে নাম্বারের দুজন কি হচ্ছে? কোয়াইট অপোজিট। একজন এই শব্দ থাকলে অর্থাৎ ই নম্বর নিয়মে যেসব শব্দ রয়েছে সেক্ষেত্রে ভার্ব কি হবে? ফার্স্ট সাবজেক্টকে নির্ভর করেই হবে। এফ নম্বর নিয়মে আমরা কি বলছি? না, যদি এই শব্দগুলো থাকে আইদার অর, নাইদার অর, নট অনলি বাট অলসো, নান বাট নর, তখন কি হবে? না, দ্য ভার্ব উইল অ্যাগ্রি উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট। অর্থাৎ ওই ভার্বের সামনাসামনি যে কর্তাটা রয়েছে তার উপর নির্ভর করেই ভার্ব বসবে। একটা উদাহরণ দেখে নেই,
আইদার রাম অর হিজ ফ্রেন্ডস, আইদার রাম অর হিজ ফ্রেন্ডস, তাহলে এই বাক্যটি দুটো সাবজেক্ট রাম হিজ ফ্রেন্ডস কি দিয়ে যুক্ত রয়েছে, আইদার অর দিয়ে, তাহলে এখানে আইদার অর দিয়ে হ্যাজ কাম, তাহলে ভার্ব এটা, কিন্তু আমরা নিয়মে কি বলেছিলাম যে ভার্বটা নিয়ারেস্ট সাবজেক্ট, তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট কি হিজ ফ্রেন্ডস, এটা কোন ফর্মে আছে, প্লুরাল ফর্মে, তাহলে ভার্বটাও কি হবে প্লুরাল, হ্যাভ কাম। আগের ক্লাসে আমরা ট্রান্সলেশন করার যে নিয়মগুলি বলেছিলাম তার মধ্যে 3 নম্বর নিয়মে বলেছিলাম যে আমরা প্রতিটা বাংলা শব্দকে তার ইংরাজি প্রতিশব্দ দিয়ে ট্রান্সলেশন করব না, বরঞ্চ দুটি ভাষার মধ্যে যে অর্থের সাযুজ্য রয়েছে সেটাকে বজায় রাখার চেষ্টা করব। চলো একটা উদাহরণ নিয়ে দেখা যাক। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে নিয়ে যাব অপু। এই উল্লিখিত উদাহরণটি প্রত্যক্ষ উক্তিতে রয়েছে, ডাইরেক্ট স্পিচে রয়েছে। ডাইরেক্ট স্পিচের এই অংশটি হচ্ছে রিপোর্টিং স্পিচ, যখন বাংলাকে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব, যদি ডাইরেক্ট স্পিচে থাকে তাহলে ডাইরেক্ট স্পিচেই রেখে দেবো। তাহলে ডাইরেক্ট স্পিচটাকে যখন আমরা ট্রান্সলেশন করব, প্রথম আমরা রিপোর্টিং স্পিচের ট্রান্সলেশনটা করি। পাঠশালায় পৌঁছাইয়া দিয়া হরিহর বলিল, তাহলে আগের নিয়ম অনুযায়ী আমরা বাক্যকে পরপর সাজাবো। তাহলে পৌঁছাইয়া দিয়া এটা একটা ভার্ব আর বলিল একটা ভার্ব, তাহলে এই রিপোর্টিং স্পিচের মধ্যে দুটি ভার্ব বা ক্রিয়া রয়েছে। কিন্তু যদি আমরা পৌঁছাইয়া দিয়া দেখি, এটা অসমাপিকা ক্রিয়া অর্থাৎ নন ফাইনাইট, আর এটা সমাপিকা ক্রিয়া ফাইনাইট। তাহলে আমরা নন ফাইনাইট কি করি না পার্টিসিপেল করে, তাহলে আফটার সেন্ডিং হিম টু দ্য পাঠশালা, হরিহর সেড, ডবল ইনভার্টেড কমা শুরু। আচ্ছা, এবার একটু লক্ষ্য করি, এখানে অর্থের বলেছিলাম যে বাংলা শব্দকে তার ইংরেজি প্রতিশব্দ দিয়ে ট্রান্সলেশন করব না, দুটি ভাষার মধ্যে অর্থের যে সাযুজ্য রয়েছে সেটা রাখার চেষ্টা করব। আচ্ছা, এখানে যে পৌঁছাইয়া দিয়া, এখানে আমরা সেন্ড দিয়েছি, সেন্ড মানে কি কাকু পাঠানো। আচ্ছা, আরেকটা আমরা ওয়ার্ড দিতে পারতাম রিচ, আফটার রিচিং, রিচিং মানে পৌঁছানো, কিন্তু যদি এই দুটো অর্থ দেখি, সেন্ডিং মানে কি পাঠানো আর রিচিং মানে কি নিজে পৌঁছানো, কিন্তু এখানে যদি আমরা ওয়ার্ডটা দেখি, অর্থটা দেখি বাক্যে, তাহলে কি না ছেলেকে তার বাবা সঙ্গে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ছেলে পাঠশালায় যাচ্ছে, বাবা তাকে সঙ্গে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে এটা ওই অর্থ দিচ্ছে যে পাহারা দিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছে। তখন আমাদের প্রপার যে ইংরেজিটা হবে সেটা হবে এসকর্ট, তাহলে আফটার এসকর্টিং হিম টু দ্য পাঠশালা হরিহর সেড, ঠিক আছে। ছুটি হবার সময় আমি আবার এসে তোমাকে নিয়ে যাব অপু, তাহলে অপুকে সম্বোধন করে বলেছে, কিন্তু দুটো কাজ, এক হচ্ছে ছুটি হবার সময় আমি আবার আসব আর তোমাকে নিয়ে যাব, ঠিক আছে। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে এই বাক্যটাকে যদি রিজনে ফেলাই, কেন আসবো না তোমাকে নিয়ে যাবার জন্য বা তোমাকে নিয়ে যাব বলে, তাহলে এটা রিজিন অংশ অবশ্যই বাক্যের কিসে থাকবে, শেষের দিকে থাকবে। তাহলে ফার্স্ট পার্টটাকে সাজাই, ছুটি হবার সময়ে, সময়ে অর্থাৎ যখন ছুটি হবে, আমি আবার আসব, তাহলে হরিহর আবার আসবে, তাহলে সেক্ষেত্রে কি হবে না ছুটি হবার সময়, এটা টাইম স্পেস করছে, হোয়েন দা পাঠশালা ব্রেকস আপ, যখন পাঠশালা শেষ হবে তখন, তখন ইংরেজি কমা আমি আবার আসব, এই যে আবার এটা হচ্ছে অ্যাডভার্ব, কার আগে বসেছে আসার আগে, তাহলে ঠিক এই যে আবার ইংরেজি আগেন কার আগে বসবে, যাকে ক্ল্যারিফাই করছে, অ্যাডভার্ব যাকে ক্ল্যারিফাই করে ঠিক তার আগে, তাহলে আমি আবার এসে আই শ্যাল কাম আগেন হবে না, কারণ কি বলেছিলাম যে যাকে ক্ল্যারিফাই করছে তার আগে,
তাহলে কি হবে আগেন কাম, আই শ্যাল আগেন কাম, আমি আবার আসব। এবার কারণটা কি, রিজনটা কি, না তোমাকে নিয়ে যাবার জন্য, টু, তোমাকে নিয়ে যাবার জন্য, টু টেক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।